প্রিয় ছাত্ররা, বিগত দুটো অনলাইন ক্লাসে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি তোমাদের পড়িয়েছি। আশা করি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। আমি ওই কবিতা পড়াতে গিয়ে কবির কথা, কি ভাবনা থেকে এই কবিতাটির উৎপত্তি, বৃক্ষ সংরক্ষণ সম্পর্কে কবির কি মানসিকতা ছিল, আশা করি সেগুলো সবই বলেছি এবং তোমরা তা বুঝেও গেছো। তোমাদের সুবিধার জন্য কবিতাটা কিভাবে ও কেমন করে উচ্চারণ করে কেটে কেটে পড়তে হবে সেটাও তোমাকে বলে দিয়েছি। কিভাবে কবিতাটি আবৃত্তি করতে হয় সেটাও হয়তো তোমাদের অজানা থাকার কথা নয়। শব্দার্থগুলো এবং কবিতার বাংলা অর্থ সেটাও প্রতি ত্রিস্তর শেষে বলা আছে, নিশ্চয়ই লক্ষ্য করেছ। কি ছাত্ররা, আর কি কোনো কথা এই বিষয়ে তোমাদের জানার আছে? যদি থাকে তো চটপট খাতায় টুকে রাখো। স্কুল চালু হলে নিশ্চয়ই তার সমাধান দিয়ে দেব। এবারে আসি ওই অধ্যায়ের গ্রামার ইন ইউজের অংশে। তোমরা তোমাদের বইয়ের 34 পাতার 4 নম্বর এক্সারসাইজটা দেখো, ভালো করে দেখো। ওখানে 4 নম্বর দাগের ঠিক পাশেই লেখা আছে, চেঞ্জ দ্য ফলোইং ইনটু আ ইনডাইরেক্ট স্পিচ। এই স্পিচকে পরিবর্তন করতে গেলে সবার আগে স্পিচ এর ব্যাপারটা ঠিকঠাক জানা দরকার। তাই স্পিচ বিষয় নিয়ে আমি আলোচনা করার পর তারপরে ওই কাজটি করতে বলবো। আর ইতিমধ্যে তোমরা এটা মন দিয়ে শোনো, ঠিকঠাক শিখে নাও। তারপরে তোমরা দেখবে নিজেরাই এই প্রশ্নের সমাধানগুলো করতে পারবে। ঠিক আছে? আমরা যাকে ইংরেজিতে স্পিচ বলি, বাংলায় তাকে বলে উক্তি। আর ইংরেজিতে যাকে ন্যারেশন বলে, তার আবিধানিক অর্থ হলো বিবৃতি। তাই আমরা কথায় কথায় তাকে ন্যারেশন চেঞ্জ বা চেঞ্জ অফ স্পিচ বললেও আসলে কিন্তু এটা একটা অসম্পূর্ণ কথা। সত্যি কি উক্তি বা বিবৃতিকে বদল করা যায়? একটু ভেবে দেখো। কেউ যদি বলে, জানলে ভাইয়া, মায়ের শরীরটা না কদিন ধরে বেজায় খারাপ যাচ্ছে, সেটা শুনে আমায় যদি কেউ ওই কথা বলতে গিয়ে বলে যে, জানলে আমার দাদু আমার মাকে কালকে ছেড়ে চলে গেছে, এটা কি কোনো উক্তি পরিবর্তন হলো? একেবারেই নয়। উক্তি পরিবর্তনের ধারে কাছেও যায়। একটা জ্যান্ত লোককে মেরে ফেলা এটাকে উক্তি পরিবর্তন বলে না, এটা বক্তার বিবৃতিকে বিকৃতি করা বলে। বরং আসল বিবৃতি যথাযথ পরিবেশন করা হলে এমন কথাটা বলা যায় না। এবং বিবৃতির স্বেচ্ছাচার বা সত্যকে হত্যা করা, মানে ট্যাম্পারিং অফ ট্রুথ, এটাই অত্যন্ত প্রকটভাবে আমাদের সামনে চলে আসে। তাহলে ন্যারেশন বা উক্তি ব্যাপারটা বোঝাবো বলে আমি তোমাদের একটা মন গড়া গল্পের অবতারণা করছি, সেইটা শোনো। ধরো, কোনো এক সময় একদল কাঠবাড়ি মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে এসে অনুনয় জানালেন, মহারাজ, বাজারে বড্ড চোরের উপদ্রব হয়েছে, দয়া করে একটা কিছু ব্যবস্থা করুন। মহারাজ পড়লেন মহা ফাঁপড়ে, অনেকক্ষণ ধরে ভাবলেন। সত্যি তো, আইন শৃঙ্খলা বজায় রাখা তো সেনাপতির কাজ। এখন তাকেই চাই। কে সংবাদ দেবে? কে এই সংবাদ পৌঁছে দেবে রাজ্যের সেই সেনাপতিকে? বিকেল বেলায় উনি যখন রাজ উদ্যানে পায়চারি করছেন,
এবং কিভাবে প্রতিকার করা যায় সেটা নিয়ে ভাবছেন। ঠিক তখনই সভাসদ গোপাল ভাঁড় তার বিশাল দেহ নিয়ে হাজির হল। ওহ, রাজামশাইয়ের ভারী স্বস্তি, উনি যেন হাতে চাঁদ পেলেন। তারপর গোপালকে সব সংবাদ দিয়ে অনুরোধ করলেন যে পরের দিনই সে যেন সেনাপতিকে এই সংবাদ সকাল সকাল পৌঁছে দেয়। গোপাল বলেছি, আগে মহারাজ। আর সন্ধ্যা হতে গোপাল ফিরে গেল নিজের বাড়িতে। পরের দিন সকালবেলায় সে হনন করতে করতে চলল বাজারে। প্রথমত তাকে বাজারে খুঁজে পেতে হবে সেনাপতিকে, কারণ রাজা কৃষ্ণচন্দ্রের সংবাদটা তো পৌঁছতে হবে। তারপর সে নিজেও একবার নিজের চোখে দেখে নিতে চায় সত্যি সত্যি কে বা কারা চুরি করছে, আর যদি বা করে তারা চুরি করছে কিভাবে। অবশেষে গোপাল বাজারে পৌঁছে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি এধার ওধার সেধার করতে তার কানে এলো, কি ধর্মরাই, আজ সাত সকালে বড় বাজারে এসেছেন দেখছি। ঘাড় ঘুরিয়ে গোপাল দেখলো এই সেই মানুষটি হলো স্বয়ং সেনাপতি মশাই। সেনাপতিকে হাতে পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে যা যা বলতে বলেছিলেন, গোপাল সেনাপতিকে তাই তাই বলে তার রাজকর্তব্য পালন করলে। আচ্ছা, গল্পটা এই অবধি থাক, তারপরে না হয় বাকিটা বলা যাবে কোনো এক সময়। তবে এখন গল্পের মধ্যে লুকিয়ে আছে তোমাদের ন্যারেশন শেখার একটা গোপন চাবিকাঠি। আসলে এই গল্পে আসল কথাটা কি জানো? আসল কথাটা কে বলেছেন বলতে পারো? বলেছেন স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র। তাই তিনি হলেন মূল বক্তা, যাকে আমরা বলি মেন স্পিকার। যেহেতু গোপালকে কৃষ্ণচন্দ্র আদেশ করেছিলেন এবং তাকে দূত হিসেবে পাঠিয়েছিলেন, তাই গোপাল হল সংবাদ বাহক বা ন্যারেটর। আর কোটাল মশাই তিনি তো স্রেফ শ্রোতা মাত্র। গোপাল মারফত তার কাছে সংবাদ বা রাজনির্দেশ যেটা পৌঁছেছে সেটাই তিনি শুনেছেন। অর্থাৎ তিনি হলেন প্রকৃত শ্রোতা বা আলটিমেট লিসনার, যাকে বলে ন্যারেটি। গোপালের বলা কথার তিনি শ্রোতা মাত্র। এখন যদি প্রশ্ন করি, মহারাজা কৃষ্ণচন্দ্র, গোপাল এবং কোটালের মধ্যে উক্তি বা ব্যাকরণ মতো ন্যারেশনের নিরীক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র কোনটা? তোমরা কি বলতে পারবে? আচ্ছা, আমি বলেই দিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হলো গোপাল। সে তিনটে কাজ একসাথে করেছে। প্রথমত, সে রাজার কাছে আদেশ শুনেছিল। দ্বিতীয়ত, সেই সংবাদটি সশরীরে বহন করে নিয়ে গিয়েছিল। তৃতীয়ত, সে কোটালকে সেই সংবাদটা পরিবেশনও করেছিল। এখন গোপাল যদি মহারাজ যা বলেছেন হুবহু সেই কথাটাই কোটালকে বলে, তবে সেটা প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ। আর সে যদি কথাটা নিজের মতো করে বলে, তাহলে সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ প্রথমটা হবে প্রত্যক্ষ উক্তি, তারপরেরটা হবে পরোক্ষ উক্তি। আচ্ছা, আমরা যে কবিতাটা পড়েছি, দেখো সেই কবিতার নিরিখে এখানে একটা আমি ছবি তোমাদের দিয়েছি, ভালো করে তাকিয়ে দেখো। সেই বৃদ্ধা গাছ, সে কিন্তু বক্তা, আর কথক কবি ভয়ে ভয়ে এখানে শুনছেন, অর্থাৎ তিনি হচ্ছেন শ্রোতা। কোনো বাচ্চের প্রকৃতিগত দিক থেকে উক্তি পরিবর্তন, যাকে বলে
প্রত্যক্ষ বা পরোক্ষ, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, তারই তাত্ত্বিক পাঠকে আমরা ইংরেজি ভাষায় ন্যারেশন বলি। তাহলে একটু ভেবে দেখা যাক, ঠিক ন্যারেশন কাকে বলবো। মন দিয়ে শোনো। The art of reporting the words of a speaker is called narration. The art of reporting the words of a speaker is called narration. Narration কাকে বলবো? The art of reporting the words of a speaker is called narration. করলে দাঁড়ায় বক্তার কথাগুলি উদ্ধৃত করার যথাযথ কৌশলকে ন্যারেশন বা উক্তি বলে। আবার বলছি, বক্তার কথাগুলি উদ্ধৃত করার যথাযথ কৌশলকে ন্যারেশন বা উক্তি বলে। এই ন্যারেশনের দুটি স্পিচ আছে, অর্থাৎ উক্তিকে কথক দুভাবে উপস্থাপনা করতে পারেন। একটি হলো ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, যাতে কথক বক্তার কথাটি হুবহু বা ভার্বাটিম প্রকাশ করেন। আর দ্বিতীয় ক্ষেত্রে কথক বক্তার কথাটিকে নিজের ভাষ্যে প্রকাশ করেন, অর্থাৎ আমরা যাকে বলি পরোক্ষ উক্তি। ব্যাপারটা আর একবার বুঝে নাও যে এই ন্যারেশনের দুটি স্পিচ আছে, অর্থাৎ উক্তিকে কথক দুভাবে উপস্থাপনা করতে পারে। একটি হলো ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ যে উক্তিতে কথক বক্তার কথাটি বক্তার মতো করে হুবহু বা ভার্বাটিম প্রকাশ করবেন। আর দ্বিতীয় ক্ষেত্রে সেটা করবেন না, কথক বক্তার কথাটিকে নিজের ভাষ্যে প্রকাশ করবেন, অর্থাৎ আমরা যাকে বলি পরোক্ষ উক্তি। মোটের ওপর কথাটা দাঁড়ালো এই যে বক্তার কথাগুলো যথাযথ উদ্ধৃত করার কৌশলকেই এক কথায় ন্যারেশন বলে। এখন একটু ডাইরেক্ট স্পিচ সম্বন্ধে তোমাদের একটু জানানো দরকার। ডাইরেক্ট স্পিচ ব্যাপারটা আসলে কি? Direct speech repeats or quotes the exact words spoken. When we use direct speech in writing, we place the words spoken between quotation mark, that is, between the inverted comma, quote unquote, and there is no change in these words. We may be reporting something that's being said now. For example, the telephone conversation, telling someone later about a previous conversation. May take the opportunity to repeat that, saying, direct speech repeats or quotes the exact words spoken. When we use direct speech in writing, we place the word spoken between the quotation mark, that is inverted comma, quote unquote, and there is no change in these words. We may be reporting something that's being said now. For example, a telephone conversation, or telling someone later about a previous conversation. Now, what is indirect speech? Really? What is indirect speech? Then, reported or the indirect speech is usually used to talk about
have passed. So we normally change the tense of the words spoken. We use repeating verbs like say, tell, ask, and we may use the word that to introduce the repeated words. Inverted commas are not used, rather they are abolished. I repeat once more that in direct speech is that is usually used to talk about the past, so we normally change the tense of the words spoken. We use repeating verbs like say, tell, ask, and we may use the word that to introduce the repeated words. Inverted commas are not used at this moment, they are being rather erased and abolished. বক্তার কথাগুলো যথাযথ উদ্ধৃত করার পদ্ধতিটিকেই তাহলে প্রত্যক্ষোক্তি বলে। আরেকবার বলছি, বক্তার কথাগুলো যথাযথ উদ্ধৃত করার পদ্ধতিকে প্রত্যক্ষোক্তি বলে। আর বক্তার কথাগুলো যথাযথ উদ্ধৃত না করে, বক্তার কথাগুলো যথাযথ উদ্ধৃত না করে প্রকাশকের নিজের ভাষায় তা সম্পূর্ণরূপে বললে তাকে আমরা বলি কি বলি? তাকে আমরা বলি পরোক্ষ উক্তি। আমরা যে বাক্যটাকে নিয়ে উক্তি পরিবর্তন করব সেটা যদি ভালো করে দেখি, তাতে দেখব দুটো অংশ আছে। প্রথম অংশটি হল বক্তা পরিচিতির অংশ, অর্থাৎ কে কথাটা বলেছে তার সম্পর্কে আমরা জানতে পারি। পরের অংশটিকে আমরা বলতে পারি বক্তব্য পরিচয়, অর্থাৎ যে বক্তব্যটা বলা হয়েছে সেটা কিন্তু এই অংশেই থাকে। মানে প্রথম অংশটি হলো বক্তা পরিচিতির অংশ, মানে কে বলেছে তার সম্পর্কে আমরা জানতে পারি, আর কি বলেছে এটা থাকে পরের অংশে। যে অংশে আমরা তার কে বলেছে তার পরিচয় পাই, যে অংশে কে বলেছে আমরা তার পরিচয় পাই, তাকে আমরা বলি রিপোর্টেড পার্ট। যেখানে আমরা বক্তব্যের পরিচয় পাই তাকে আমরা বলি রিপোর্টিং পার্ট। অর্থাৎ বক্তা পরিচয় রিপোর্টেড পার্ট, আর বক্তব্য পরিচয় অর্থাৎ যেটা বলা হয়েছে সেটা যেখানে পাবো সেটা হচ্ছে রিপোর্টিং পার্ট। এখন কথা হলো রিপোর্টেড সেন্টেন্সের ভার্বের টেন্স প্যাটার্নটি রিপোর্টিং ভার্ব প্যাটার্নটিকে নিয়ন্ত্রণ করে। তাই ন্যারেশনে টেন্স প্যাটার্নটা জানা খুব জরুরি। রিপোর্টেড পার্টে যদি টেন্স এনি ফর্ম অফ প্রেজেন্ট বা এনি ফর্ম অফ ফিউচার থাকে, তাহলে রিপোর্টিং পার্টে যে টেন্স আছে সেই টেন্সটা বদল হয় না। শুধু যেটুকু বদল হবে সেটা হলো পার্সন এবং নাম্বারের বদল, এছাড়া আর কিছু না। কিন্তু ধরো যদি রিপোর্টেড পার্টে পাস্ট সিম্পল থাকে তাহলে কি হবে? তাহলে দেখা যাবে প্রেজেন্ট সিম্পলটা পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যদি এই অবস্থায় পাস্ট সিম্পল থাকে তাহলে ওটা পাস্ট পারফেক্ট হবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবারে এমনও তো হতে পারে যদি মোডাল থাকে উইল, উড, ক্যান, কুড, তাহলে কি হবে? অর্থাৎ যদি পাস্ট টেন্স থাকে রিপোর্টেড ভার্বে, তাহলে রিপোর্টিং ভার্বে উইলটা উড,
উডটা উডই থাকবে, ক্যান কুড হয়ে যাবে, কুডটা কুডই থাকবে, শ্যালটা উড হয়ে যাবে, অথবা শুটটা শুট থাকবে। শ্যালের ক্ষেত্রে শুডও করা যায়, অসুবিধা কিছু নেই। মেয়ের ক্ষেত্রে মাইট, মাইটের ক্ষেত্রে মাইট রইল। আর মাস্টের ক্ষেত্রে এটা হতেই পারে, মাস্টই থাকবে, এবং অথবা হ্যাড টু এইটা দিয়ে আমাদের বলতে হবে। আমি আগামীকালের ক্লাসে এ ব্যাপারে বিশদ বলবো। আজকে শুধু নিয়মটা তোমাদের শিখিয়ে রাখলাম। এছাড়াও পার্সনের কিছু কিছু নিয়ম আছে। রুল নাম্বার 1 বলছিল, the first person pronoun of the reported speech, that is we, I, me, my, mine, us, or our, is changed according to the pronoun of the reporting verb. If it is third person pronoun, that is she, he, it, they, their, her, his, it. অর্থাৎ যদি আমরা রিপোর্টেড অংশে দেখি উই, আই, মি, মাইন ইত্যাদি প্রথম মানে উত্তম পুরুষের থাকে, এবং রিপোর্টিংটা যদি থার্ড পার্সনে থাকে, অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি প্রথম পুরুষ থাকে, তাহলে সেটা বদল হবে কিভাবে? আইটা হি অথবা সি হয়ে যাবে, উইটা দে হয়ে যাবে, মাইটা হিজ হয়ে যাবে, অথবা যদি এটা মাইটা স্ত্রীলিঙ্গ হয় তাহলে মাইটা হার হয়ে যাবে। এটা হলো একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম বলছে, দ্য ফার্স্ট পার্সন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ, দ্যাট ইজ আই, উই, মি, মাইন, আস, এটসেট্রা, is not changed. The pronoun of the reporting verb is also first person. বলছে যদি রিপোর্টেড ভার্বের প্রোনাউনটা ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষে থাকে, এবং প্রোনাউন অফ দ্য রিপোর্টিং ভার্বের যে প্রোনাউন সেটাও যদি উত্তম পুরুষে থাকে, তাহলে বদল হবার কোনো সম্ভাবনা নেই, বলা ভালো বদল হবে না। কিন্তু second person pronoun, that is you, your, of the reported speech is changed according to the object of the reporting verb. অর্থাৎ মধ্যম পুরুষের প্রোনাউন, দ্যাট ইজ তুমি বা তোমরা, এটা রিপোর্টেড স্পিচে বদল হবে কার মতো? যে অবজেক্ট অথবা বিধেয় পদে যে কর্মপদ থাকবে তার উপর নির্ভর করে। যেমন ধরো ইউটা আই হয়ে যেতে পারে, আবার ধরো কখনো কখনো ইউটা হি হতে পারে। একটা উদাহরণ বললে বুঝতে পারবে। She said to me, you are a brilliant student. She said to me that I was a brilliant student. আবার এটা যদি হয়, she said to him, you are a brilliant student. She said him that he was a brilliant student. আজকে এই পর্যন্ত থাক। চতুর্থ পর্বে এসে আমরা নিয়মগুলো নিয়ে আরেকটু গভীরে আলোচনা করব, এবং তোমাদেরকে এই নিয়ে কতগুলি উদাহরণ সহ বুঝিয়ে বাড়ির কাজ দিয়ে দেব। আজ তাহলে এই পর্যন্ত থাক।